মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। তো এখন বাজে ঘড়িতে সকাল 9টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজকে খুব সকালবেলা উঠে গেছে, প্রায় 6টা মতো বাজে ঘুম ভেঙে গেছিলো। কারণ আগের দিন তো একদমই রাত্রিবেলা ঘুমানো হয়নি, কারণ ছেলে এখনও সেরকমভাবে সুস্থ হয়ে ওঠেনি, রাতে একদম ঘুমোতে চায় না। তো যদিও বাবানের বাবা অনেকটা রাত করে আসে, প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায়। তো আমাদের শুতে শুতে প্রায় 1:30টা মতো বেজে যায়। তো 1:30টা মতো বাজে, তবুও ঘুমাচ্ছিল না। তো অনেক চেষ্টা করার পরে একটু ঘুমিয়েছিল, মাকে আবার দিলাম, মা ঘুম পাড়িয়ে দিল। তারপরে যে শুয়েছিলাম একটু বাদে সে আবার উঠে গেছে। তো সে উঠে যাওয়ার পরে আর সারা রাত চোখ লাগায়নি। তো আমি আর ভাবলাম যে আমি ওই বিছানায় শুয়ে কী করবো, ওই খালি কোলে নিচ্ছি আর ঘুম পাড়ানোর চেষ্টা করছি। সে কোনোরকমভাবে ঘুমোয়নি। তারপর সে খেলতে শুরু করে দিল, মাঝে মধ্যে খেলছে, মাঝে মধ্যে আবার কান্নাকাটি করছে। এই করছে, মানে একটা একদম খিটখিটে মেজাজের হয়ে গেছে। যবে থেকে শরীরটা খারাপ হয়েছিল না, তবে থেকে যেন বাবান একদম আমাকে ছাড়া সে যেন কিছুই বোঝে না। ওই আমার সে তার বাবাও যদি কোলে নিতে চায় সে ভীষণ বিরক্তি হয়, এই করে। তো যাই হোক, রাত্রিবেলা তার ঘুমোয়নি। তো ভোর ভোর দিকে একটু চোখটা লেগেছে, তাকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো 6টা মতো বাজে সে আবার উঠে গেছে। তারপরে উঠে এবারে কী করলাম বলো তো, উঠে বাসি মুখ টুক ধুয়ে বাসি জামা কাপড় ছাড়লাম। ছাড়ার পরে ওই ওর বাবানের বাবা উঠে গেছে, তো চা খেয়ে সে বেরিয়ে গেল। বাসি মানে মুখ হাত ধুয়ে সে চা খেয়ে বেরিয়ে গেল। তারপর আমি ভাবলাম ওই উঠে মা তো কিছুক্ষণ বাবানকে ধরলো, তারপর ঘরে এসে আর মার কাছে থাকছে না, তারপর সে কোলে নিয়ে আবার তাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুম পাড়ানোর পরে মা বললো যে তাহলে আমি গোপালকে জাগিয়ে তুলি। সকালবেলা তো একবার গোপাল সোনাকে জাগিয়ে তুলতে হয়, তাকে পুজো দিতে হয়। তো 3 টাইম যেহেতু গোপালকে দিতে হয়, তো সকালবেলা মা কী করলো, আমি এদিকে সকালে মেয়ে ও কাজের বটে ঘর মুছে দিয়েছে, ওদিকে আমি সকালবেলা ওর বাবা ওঠার পরে হালকা করে মশারিটা তুলে হালকা করে বাসি বিছানাটাকে ঝেড়ে দিলাম। তো দেওয়ার পরে মা ওদিকে ঠাকুর ঘরে ঢুকে গেছে। বাবান যেহেতু বাবানকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে তো ভাবলাম না আর বসে থাকবো না, এইদিকে আজকে ভাবছি যেহেতু বাবান ঘুমিয়েছে, আগের দিন রাতে ঘুমোয়নি, তো অনেকটাই ঘুমাবে, তো হালকা করে খাইয়ে দিয়েছিলাম। তো ঘুম পাড়ানোর পরে ভাবলাম সে তো আর অনেক সময় ধরে এখন ঘুমাবে, তো এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই। তো মা আবার এদিকে ঠাকুর পুজো দিতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ওই বিছানার সব বেড কভারগুলোকে তুলে দিলাম। কারণ আগের দিন থেকে বাবানও ওই অসুস্থ ছিল, আর এরমভাবে অসুস্থ থাকলে না, ওই রোজ যদি বেড কভারটা পাল্টে পাল্টে পাতা হয় দেখবে, তাহলে শরীরটা ভালো লাগে না। হলে ওই একঘেয়েমি ওই বিছানার মধ্যে থাকছে, ওভাবে ওই মাঝে মধ্যে ওই যে কালকে যেমন টয়লেট করে দিয়েছিল সেগুলো তো আর রাখা যায় না। তো বেড কভারটাকে তুলে নতুন আর একটা বেড কভার পেতে বিছানাটাকে ভালো করে খাটটাকে মুছে একদম ভালো করে মুছে নিয়েছি। 7-10 দিন থেকে না একদমই কোনো রকম ঘরে এত অবস্থা খারাপ হয়ে গেছে, আমার বাড়িতে না থাকলে যেটা হয় আর কি। তো সেই জন্য সব কিছু মুছে পরিষ্কার করে এদিকে আলনাটার সব কাপড় জামাগুলো বের করে নিলাম। কারণ বাসার দিন থেকে যদি এইভাবে যদি আলনা আমি সেই যাওয়ার সময় যে গুছিয়ে রেখে গেছিলাম, তো সেভাবে আলনাটা পড়ে রয়েছে। আর বর্ষার দিনে দেখবে জামা কাপড়গুলো স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো 10 দিনের মতো প্রায় হয়ে গেছে, আলনাটা ওভাবে পড়ে রয়েছে। তো বাড়িতে এসে তো একদম অসুস্থ হয়ে পড়েছি, তো বাবানকে নিয়ে সেরকমভাবে আর করে উঠতে পারছিলাম না। তো আজকে যেহেতু একটু ফাঁকা পেয়েছি, তো ভাবলাম একদম তাড়াহুড়ো করে কাজগুলোকে করে নিই। পায়ে একদম চাকা লাগানোর মতো হয়ে গেছে জানো। ও ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে তাড়াহুড়ো করে এই কাজগুলোকে সেরে নিতে হবে। তো এই যে দেখো, আলনার যেগুলো কাপড় একটু বেশি নোংরা নোংরা মনে হচ্ছে, যদিও ওগুলো কাঁচা ধোয়া কাপড় আমি গুছিয়ে রেখে গেছি, তো অনেকদিন না ধুলে না সেইগুলো আর জামা কাপড় পরতে আর ভালো লাগে না। তো যেগুলো ধোয়ার মতো সেগুলো ধুতে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো সব গুছিয়ে আলনাটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো গোটা ঘরটাকে দেখো আজকে একটু পরিষ্কার করলাম বলে ঘরটা কতটা হালকা লাগছে, শরীরটা অর্ধেক সুস্থ হয়ে গেলাম এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে শরীরটাও ভীষণই ভালো থাকে। তো এই যে দেখো, পুরো পরিষ্কার করে ঘরটাকে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার ওই ব্যাম্বু গাছটা যে ছিল আগে তোমরা দেখেছিলে, ওই একটা জলের মধ্যে একটা কাঁচের টবের মধ্যে ছিল। তো সেটা তো ছেলে আমার ওই যে টান দিয়ে ফেলে ভেঙে দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম বলেছিলাম। তো সেটা মাটিতে লাগিয়েছি। সেই গাছটাকে আবার কি করেছি বলো তো, এখন ওই টবটার মধ্যে বসিয়ে দিয়েছি। তো বেশ সুন্দর দেখি, মাটিতে লাগানোর পর না বেশ তাজা হয়ে উঠেছে। তো সেই চারাটাকে আবার এই টবের মধ্যে লাগিয়ে ঘরে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এদিকে, এটাও রথের মেলার থেকে ফ্লাওয়ার ভাসটা নিয়ে এসেছিলাম। এর আগেও তোমাদের অনেক বছর আগে আমি জানো তো ওই রথের মেলার থেকেই, যে আমার দিদির বাড়ি ওখান থেকে এরকম বাঁশের ফ্লাওয়ার ভাস নিয়ে এসেছিলাম, সেটাতে ফুল রেখেছি, সেটা তোমাদের বলেওছি দেখিও। তো সেটা তোমরা দেখেছো। আর ঠিক একই রকমভাবে আর একটা ফ্লাওয়ার ভাজও আমি নিয়ে এসেছি এবারে বাঁশের। তো বেশ ভালো লাগে আমার এই বাঁশের ফ্লাওয়ার ভাজগুলো। তো যাই হোক, আর এটা যে দেখতে পাচ্ছ তোমরা, দেখে মনে হচ্ছে কাঠের, এটা অ্যাকচুয়ালি কাঠের না। তো এটা আমি অনলাইন থেকে, আমি যখন দিদি বাড়িতে যাই তার আগে অর্ডার করেছিলাম। তো যাওয়ার পরে মা তুলে, অনলাইন থেকে অর্ডার করার পরে এসছে, তারপর মা এটা তুলে রেখেছিল। তো এসে খুলে দেখি সত্যি যেমন দেখেছি তেমনই এসছে। তো খুব সুন্দর একটা কাঠবিড়ালি, ভিতরে কাঠবিড়ালিটা বেশ খোদাই করা, বেশ ভালো লাগছে। তো আর্টিফিশিয়াল গাছটা যে ঘরে ছিল সেটা তার উপরে বসিয়ে
বসিয়ে রেখেছি। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি। তো এগুলো একটু ঘষে মুছে নিচ্ছি, কারণ অনেকটা ডিপ করে ধুলোবালিগুলো পড়েছে। তো এই ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর গ্লাসটা আমি একটা ছোট্ট কাপড়ের মধ্যে হালকা জল দিয়ে তারপরে ওই মুছে নেব। হালকা জলের মধ্যে মানে কাপড়টা একটু ভেজা ভেজা করে তারপরে গ্লাসটাকে মুছতে হবে। আর এদিকে দেখো ফুলগুলো, এই ফুলগুলো একদম ডিপ করে মানে কি বলবে এতটা ধুলো জমেছে। তো পাপড়িগুলোকে না একটা একটা করে ওই ধরে আমি ওই মুছে মুছে দিয়েছি, নাহলে না একদমই ঝেড়ে যাচ্ছিলই না। তো এতদিন থেকে মানে মোছা নেই তো, ঝাড়া মোছা নেই তো, সেই জন্য একদম অনেকটাই ধুলোবালি পড়েছে। তো যাই হোক, এদিকে সব কাজ করে ঘরটাকে ঝাড়ু দিয়ে স্নান করে চলে এলাম। চলে এসে এদিকে ওই সবজি কাটতে বসেছি। তো আজকে রান্না করবো, এই দিদি বাড়ি থেকে এই মিষ্টি কুমড়া ডোকাগুলো নিয়ে এসছে সেই কবে। ওই সবারই শরীর খারাপ, পেটটা ভালো ছিল না বলে এই শাক পাতা রান্না করিনি। তো আজকে ফ্রিজ থেকে বের করে দেখি শাকগুলো বেশ ভালোই আছে। তো মা বলছে সেটাও মুখে স্বাদও নেই, খেতেও ভালো লাগছে না, তো একটু শাক পাতা দিয়ে রান্না করো, ভালো লাগবে খেতে। তো আজকে এটাকে ওই ছোলার ডালের বড়ি বানিয়ে তারপর ওই ঝোল মতো করে আলু দিয়ে বানাবো। তো এই যে শাকটাকে এভাবে বেছে নিচ্ছি। আর পাতাগুলোকে জানো তো আমি হাত দিয়ে ওই যেহেতু মিষ্টি কুমড়োর পাতাগুলো দেখবে কেমন যেন খসখসে টাইপের হয়, তো সেই জন্য ওগুলোকে না হাত দিয়ে বেশ একটু ডলে ডলে যদি আমি এভাবে ওই ছিঁড়ে ছিঁড়ে দিই তাহলে বেশ নরম হবে। রান্না করার সময় না বেশ তা মনে হয় তাড়াতাড়ি গলে যায়, এরকম মনে হয়। তো এইভাবে করে কেটে নিচ্ছি। তো দেখো এভাবে তোমরাও দেখবে, এভাবে বানাবে। তো রান্নাও বেশ খেতেও ভালো লাগে আর বেশ মনে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই যে কাঠি কচুগুলোকে নিয়ে এসছে সে কবে যেন, আমি তখন ছিলাম না। তো সে তবে থেকে রয়েছে, ওভাবে মা তো রান্নাই করেনি। তো আমি আজকে এসে পেছন মানে আসার পরে পেছনে গিয়ে দেখি সব কিছু একদম মানে সবজিগুলো একদম কাঠি কচুগুলো শুকিয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু গাঠি কচু আলু দিয়ে ওই ভোলা মাছের ঝোল করব। আর আমি না গাঠি কচু খেতে এত ভালোবাসি, যখনই বাজারের গাঠি কচু দেখে না আমার বোন আমাকে না বলেই নিয়ে চলে আসে, জানে তো আমি ভীষণ ভালোবাসি। তো এইগুলো আনার পরে মা রান্না করেনি, মা বলছে যে ও এলে তারপর রান্না করবে, ওই বলে রেখে দিয়েছে। আরে দেখো এসে দেখি একদম শুকিয়ে গেছে। এবার কেটে বেশিরভাগটা একদম নষ্ট হয়ে গেছে, কেটে বাদ দিয়ে যতটা পেয়েছি ওই ততটাই আলু দিয়ে ওই ভোলা মাছের ঝোল বানাচ্ছি। কারণ কি বলতো, এগুলো একটু পিছল টাইপের হয়। তো তো মাও আগে অত খেতে ভালোবাসতো না, আমার বড় খেত না। তারপর আমি কি করি বলতো, আমি যবের থেকে রান্না করি সে এখন দেখি বেশ ভালো খায়। আর এই গাঁঠি কচুগুলোকে যদি একটু বেশি করে ভাজা যায় তেলে, তাহলে দেখবে এই পিছল ভাবটা না অত একটা থাকে না। তো আমি আবার কি করি বলতো, তেলের মধ্যে দিয়ে একটু বেশি করে ভেজে নিই। ভাজার পরে যে পিছল ভাবটা যখন কেটে যায়, একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঝোল দিই, তাহলে ওই যে পিছল ভাবটা একদম কমে যায়। তো এখন ওভাবে রান্না করি বলে আমার বড় খায় আর মাও বেশ ভালো খায়। আগে না একদম খেত না। তো বেশ ওরা এখন দেখি বেশ পছন্দ করে। এই যে আগের দিন ওই ভোলা মাছটা এনে রেখেছিল, তো ফ্রিজে রেখেছিলাম। তো সকালবেলা খুব সকালবেলা যখন উঠেছিলাম ওই তখনই কি বলতো আমি ওই মাছটা বের করে রেখেছিলাম। তো এত বরফ জমে আছে মাছের মধ্যে, মানে এতটা বরফ হয়ে আছে। তো মাছটা আমি সেজন্য খুব অনেকটা আগেই বের করে রেখেছিলাম বলেই বরফটা কেটে গেছে। এবারে এই মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই মাছগুলোকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আগের দিন মাছ মানে মাছটা ওর আমার বর নিয়ে এসছে। তো তো দেখো একদম আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আসেনি, তার সময় ছিল না বলে কোনো রকমভাবে কেটে নিয়ে চলে এসছে। তো অনেকটা আঁশ ছিল, তো সময় লেগে মাছটাকে ধুলাম। আর এদিকে দেখো একটু ছোলার ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছি। আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ওই বেটে নেব। আর এই যে এদিকটা মিষ্টি কুমড়ো ডোকাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর কি, হালকা মানে জলে ফুটিয়ে নিয়েছি। আর এই যে মাছে একটু নুন হলুদ দিয়ে এবার মাছটাকে ভেজে নেব। আর ওই মাছের ডিম হয়েছে, মানে ভোলা মাছের ডিম খেতে না একদম ভালো লাগে না। তো ডিমটা ওই খাবো না, ওটা আলাদা করে তুলে রাখছি। আর এদিকে দেখো মাছটা ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে। এবার মাছটাকে একটু লালচে করে ভাজবো, কারণ এই মাছটা একটু হালকা করে ভাজতে পারে, কম ভাজলে কি হয় ওই ঝোলে দেওয়ার সাথে সাথে না একদম মাছটা ভেঙে যায়, মানে কাঁটা থেকে একদম ছাড়িয়ে যায়, মানে কাঁটা ছাড়িয়ে যায় মাছটা। তো সেই জন্য কি বলতো, এটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে তাহলে দেখবে ঝোলে দিলে আর এই মাছটা আর ভাঙে না, যেমন মাছ তেমনিই থাকবে। তো আমার বরাবর ওই মাছ আবার ঝোলে যদি মাছ কাঁটা বেরিয়ে যায়, মাছ ভেঙে যায়, সেই ঝোলটাও সে আর খেতে চায় না, ওই কাটা কাটা হয়ে যায়। তো তো সে মাছের কাঁটা দেখলেই সে তাড়াহুড়োর মধ্যে খেয়ে উঠে যায়। এবার যখনই দেখে একটু বেশি তাড়াহুড়ো থাকে এরকম ভাঙা মাছ কাঁটা দেখলেই সে রেগে যায়। তো সেই জন্য কি বলতো, ভোলা মাছ তো জানি আমি ভেঙে যাবে, তো সেই জন্য একটু কড়া করেই ভাজি। এবারে তেলের মধ্যে ওই ভাজা তেলের মধ্যে একটুখানি সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে গাঁটি কচু আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে আজকে কোনো নুন আর মানে কোনো সরি জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো না। এখানে একটু নুন আর হলুদ দিয়েই ওই ভালো করে কষিয়ে তারপরে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমিও রান্না করব।
তো এইভাবে দিয়ে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম। আর কাঠি কচুটাকে দেখো একটু লাল করে ভেজেছি, তাহলে লাল করে ভাজলে ওই পিছল ভাবটা থাকে না, তো খেতে ভালো লাগবে। তো এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে গেলেই মাছটা দিয়ে ওই কিছুক্ষণ রান্না করব। আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম, তাহলে কি বলো তো, যেহেতু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কোনো কিছুই মশলা দিইনি, তো কাঁচা লঙ্কা দেওয়ার পর গোটা কাঁচা লঙ্কা দিলে কি একটা ফ্লেভার আসে, তো খেতে ভালো লাগে। তো এবারে জলটা ফুটে যাওয়ার পরে মাছ দিয়ে একটু ফুটিয়ে নিলাম। একদম কমপ্লিট হয়ে গেল ওই যে ভোলা মাছের ঝোল। তো কাঠি কচু দিয়ে ভোলা মাছের ঝোল আমার কমপ্লিট। এদিকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি, জানো তো। ছেলে তো মানে উঠে মার কাছে আছে, মা এবার খাইয়ে দিয়েছিল। খাওয়ানোর পরে এখন ওই বেলকনিতে খেলছে। তো তার যেহেতু খেলার মন আছে, তো এই ফাঁকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। তো এইদিকে ওই যে ছোলার ডালটা বেটে নিয়েছি, দিয়ে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে নিলাম, দিয়ে এবার এই যে একে একে ওই আমি বড়িগুলো ভেজে নেবো। তো এরকমভাবে বড়িগুলো যদিও এটা বেশি পাতলা হয়ে গেছে, তো জলটা বেশি ছিল বলে পাতলাটা হয়ে গেছে, এটা একটু মানে ঘন হলেও বেশ ভালো হতো। তো যাই হোক, এভাবেও ভালোই হয়। তো এভাবে বড়া ভাজার পরে তো ওই মিষ্টি কুমড়ো ওই কী বলে আলু দিয়ে যে একটু রান্না করবো, সেটা একটু পাতলা মতো ঝোল করবো। তো ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে কিছুটা ভাজা আমার মেয়ের জন্য তুলে রাখবো। সেই স্কুল থেকে সেই ভাজা দিয়ে ভাত খাবে, কারণ তার খাওয়ার মতো আজকে সেরকম কিছু নেই। মেয়ে আমার এইসব খাওয়ার একদমই খেতে পছন্দ করে না। আর এখন তো ওই অসুস্থ হওয়ার পরের মুখে একদমই স্বাদ নেই তার। তো সেই জন্য এখান থেকে কিছু বড়া তুলে রাখবো, সেই বড়া দিয়ে ভাত খেয়ে নেবে। আর ডাল তো রয়েছে, আগে তো সকালবেলা মা ডাল আর ভাতটা নামিয়ে রেখেছিল, তো সেই জন্য অনেকটাই আগে হয়ে গেছে আজকে রান্নাটা। তো এই যে দেখো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে একটু ঝোল দিয়ে দেবো, তারপরে বড়িগুলো দিয়ে নামিয়ে নেবো। আর এই যে এবারে রান্না হওয়ার পরে তারপরে ছেলেকে স্নান করাবো, যেহেতু এখন 12টার মতো বাজে। তো ছেলেকে স্নান করিয়ে খাওয়াবো। ছেলেকে একবার খাওয়ানো হয়ে গেছে, যেহেতু ছেলের এখন ওষুধটা একটু পর মানে খাওয়াতে হচ্ছে 2-3 রকমের ওষুধ, সেরকমভাবে ওকে এখন খাওয়ারটাও ওই মানে অন্যরকম হয়ে গেছে। মানে আগের টাইমে ওকে এখন খাওয়ানো হচ্ছে না, কারণ ওষুধটা যখন খাওয়ানো হচ্ছে তার আগে পরে করে ওকে বারে বারে একটু একটু করে খাওয়াতে হচ্ছে, কারণ তার খাওয়ার একদমই রুচি নেই, সে একদম খেতে চাইছে না। তো যাই হোক, এবারে এখানে আমি ভিডিওটা শেষ করব, আর বেশি বড় করব না। আর ছেলের খাওয়াটা তোমাদের সাথে আমি শেয়ার করব না, কারণ ছেলে ওকে যখন খাওয়াতে নিয়ে সে ভীষণ মানে বিরক্তি করে, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে, সে একদমই খেতে চায় না। তাকে অনেক ভুলিয়ে ভালিয়ে অনেক রকমভাবে তাকে খাওয়াতে হয়। তো যাই হোক, এখানে আমি ভিডিওটি শেষ করছি। তো তোমরা আমার পাশে থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো এখানে ভিডিওটি আমি শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।